ভালোবাসলে বিয়ে করতে হয় তা কি জানো? নদী কোনো কথা বলল না, অস্বস্তি এড়াতে ওড়না পেঁচাতে। ভালোবাসলে বিয়ে করতে হয় তা কি জানো? নদী কোনো কথা বলল না, অস্বস্তি এড়াতে ওড়নাটা পেঁচাচ্ছে বারবার আঙ্গুলে। তুমুল আবারও বলল, বিয়ে করবে আমায়? রোজ খোপা করে দিব। নদীর ভেতরে অজানা একটা অনুভূতি সাড়া দিল, এমন করে কেউ কখনো বলেনি ওকে। তুমুল এখনো আগের মতোই গালে হাত দিয়ে নদীর দিকে তাকিয়ে আছে। নদীর অভিব্যক্তি বোঝার চেষ্টা করছে। ফের বলল, ফুলও গুজে দিব খোপায়, চোখে কাজল পরিয়ে দিব। তুমি তো কখনো শাড়ি পরোনি, শাড়িও পরিয়ে দিব নিজ হাতে। কাচের চুড়ি ভালোবাসো শুনলাম। নদীর হৃদয় যেন এক শীতল হয়ে যাচ্ছে ভালো লাগায়, আরো মিয়ে যাচ্ছে লজ্জায়। তুমুল আবারও বলল, এই লজ্জা লুকাতেও আমার চওড়া বুকটা প্রয়োজন হবে তোমার। নির্দ্বিধায় জায়গা করে নিতে পারবে এখানে। বলো, বউ হবে আমার? নদীর চোখে দুই ফোঁটা পানি গড়িয়ে নদীর হাতেই পড়লো। সেটা দেখলো তুমুল। কি মনে করে উঠে দাঁড়ালো। নদীও হাত ধরে টেনে তুললো। নদী চোখ মুছে প্রশ্ন করলো, কোথায় যাবেন এখন? তুমুল উত্তর দিল না। জ্যাকেটটা পরে বাইকে উঠে বসলো। নদীও বসলো পেছনে। নদী বুঝতে পারছে না তুমুল কি করতে চাইছে। বাইক স্টার্ট করে বেশ গতিতে বাইক চালালো তুমুল। একেবারে কাজী অফিসের সামনে এসে বাইক থামালো তুমুল। নদী বাইক থেকে নেমে হেলমেটটা খুললো। হেলমেট পরার কারণে খসে গেছে তুমুল এর করা খোপাটা। এখন কেন এখানে কেন নিয়ে এলে? তুমুল বলো, প্রমাণ দাও ভালোবাসো। নদীর চোখের কোণে অশ্রুরা জমা হলো। এই ভীত রমণী আজ সব ভয় দূরে ঠেলে দিল। আজ সে ভালোবাসার প্রমাণ দিবেই। নদীর চোখের সম্মতি দেখে তুমুল নদীর হাতটা ধরে কাজী অফিসে নিয়ে গেল। ভেতরে গিয়ে তুমুল বলল, আমরা বিয়ে করতে চাই। লোকটা ওদের দুজনকে একবার দেখে বলল, এনআইডি আর বিবাহের খরচ আছে? তুমুল নদীর দিকে তাকাতেই নদী আশ্বস্ত করলো, আছে। দুজনের কাছেই আছে। আর দুজনের পক্ষ থেকে দুজন সাক্ষীও লাগবে। তুমুল ওর দুজন বন্ধুকে ফোন করলো, তারা আসছে। তুমুল লোকটাকে বলল, আপনি কাগজপত্র রেডি করুন, আমরা পাশের রেস্টুরেন্ট থেকে আসছি। নদীকে বলল, দুপুর পেরিয়ে যাচ্ছে, চলো লাঞ্চ করে আসি। ওরা পাশের রেস্টুরেন্টে বসলো, কিন্তু নদী তেমন কিছুই খেতে পারেনি। বন্ধু কাজী সবাই এসে পড়েছে। নদী তুমুলও এসেছে। কাজী জিজ্ঞেস করলো, দেন মোহর কত ধার্য করব? তুমুল নদীর দিকে স্থির দৃষ্টি রেখে বলল, সেটা আমার বিবিকেই জিজ্ঞেস করুন। কাজী নদীর দিকে তাকিয়ে বলল, বলো মা, দেনমোহর কত ধরবো? নদী মাথায় ঘোমটা দিয়ে মাথা নিচু করে বসে আছে, কপাল পর্যন্ত ঢাকা ওড়নায়। ছোট করে বলো, যতটুকু না বাঁধলেই নয়, ততটুকুই বাঁধুন। কাজী হাসলো। তুমুলের দিকে তাকিয়ে বলো, 5 লাখ বাঁধছি। কাজী বিয়ের খুতবা পাঠ শুরু করলো। নদীর বুকের মধ্যে হাতুড়ি পেটা হচ্ছে। কবুল বলার মুহূর্ত আসন্ন। তুমুল অধীর আগ্রহে তাকিয়ে আছে নদীর দিকে। কবুল বলার মুহূর্তে যে এতটা বুক ধড়ফড় করে, হার্টবিট ফাস্ট হয়, নদী জানতো নাকি? কাজী বলল, কবুল বলো মা। নদী চুপ করে আছে, ঠোঁট তিরতির করে কাঁপছে যেন। তুমুল নদীর হাতটা শক্ত করে ধরলো। তুমুলের থেকে আশ্বাস পেয়ে নদী ছোট্ট করে বলল, আলহামদুলিল্লাহ কবুল। তুমুলের বুক থেকে যেন পাথর নেমে গেল। এবার তুমুলের পালা। তুমুল সময় নিল না, কাজীর বলার সাথে সাথেই ফট করে কবুল বলে ফেলল, বিয়ে সম্পূর্ণ। তুমুল পকেট থেকে চেক বুক বের করতেই তাতে সাইন করে একটা পাতা নদীকে দিল। নদী ওটার দিকে একবার তাকিয়ে আবারও তুমুলের দিকে তাকালো। তুমুল বলল, তোমার মন মতো অ্যামাউন্ট বসিয়ে নিও। আজ থেকে আমার যা তা তোমারও। নদী নেয় না। তুমুল নদীর ব্যাগের চেন খুলে তাতে দিয়ে দেয়। এটা তোমার অধিকার। ততক্ষণে বিকেল হয়ে গেছে। নদী তাড়া দিয়ে বলল, আমায় এখন বাড়িতে ফিরতে হবে, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। নদী কপাল কুঁচকে বলল, আপনিও আমার সাথে যাবেন? তুমুল বলল, আমি তোমার সাথে না, তুমি আমার সাথে যাবে। কোথায়? কেন, আমার বাড়ি। হ্যাঁ। তুমুল বাইকে উঠতে গিয়ে আবারও থামলো। হ্যাঁ মানে কি? বিয়ের পর বউরাই তো শ্বশুর বাড়িতে যায়, জানো না নাকি? নদী ঢোক চিপে বলল, শুনুন না, আমি আমার বাড়িতে।
অসম্ভব। নদীর কথা শেষ হওয়ার আগেই তুমুল বলল কথাটা, আমার বউ আমি এক সেকেন্ডও বাপের বাড়িতে রাখবো না। আমার বউ আমার সাথে আমার বাড়িতে আমার রুমে থাকবে। নদী তুমুলের দিকে একটু এগিয়ে গিয়ে অনুরোধ করে বলল, শুনুন না প্লিজ, আমাকে বাড়িতে নামিয়ে দিন, কয়েকটা দিন যাক, বাবা চাচুকু সবাইকে বুঝিয়ে। তুমি বোঝাবে? সত্যি? নদী মাথা নিচু করে বলল, প্লিজ, বিয়ে তো হয়েই গেছে, হারিয়ে তো আর যাচ্ছে না, হারাতে দিলে তো হারাবে। অবশেষে নদীর আবদারের কাছে তুমুলের জেদ হার মানলো। নদীকে বাইকে করে নিয়ে নদীর বাড়ির আরো খানিকটা আগে নামিয়ে দিল। নেমে নদী হাঁটা শুরু করলো। তুমুল পেছন থেকে ডেকে বলল, নদী। এই প্রথম নদীর নাম ধরে ডাকলো তুমুল। নদী পেছনে ফিরল। তুমুল মাথা দিয়ে ইশারা করলো এগিয়ে আসতে। নদী এগিয়ে আসলো। তুমুল মুখটা নদীর কাছে এগিয়ে নিতে নদী চোখটা বন্ধ করে ফেলল। তুমুল নদীর মুখে ফু দিয়ে হেসে ফেলল। নদী একটু লজ্জা পেল। আসছি। তুমুল পেছনে চেঁচিয়ে বলে উঠল, সাবধানে যেও বউ। তুমুল বাইকে উঠে হেলমেট পরে নিল। কিছু হিসাব আছে সুফিয়ানের সাথে, সেগুলোই মেটাতে যাবে। বাইক টেনে চলে এলো রাতুলদের পুরনো গ্যারেজে। জং ধরা গ্রিলের গেটটা পেরিয়ে বাইক নিয়ে ভেতরে ঢুকলো তুমুল। বড় লোহার ভেতরের ঢোকার গেটের সামনে বাইক দাঁড় করিয়ে তুমুল ভেতরে ঢুকলো। সুফিয়ানকে শেকল দিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। নাক মুখ দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। শরীরেও বিভিন্ন জায়গায় ক্ষত। পোশাকও ছেঁড়া জায়গায় জায়গায়। তার পাশের সোফায় বসে আইসি ভঙ্গিতে সিগারেট টানছে তুজা। তুমুল গিয়ে তুজার পাশে শান্তভাবে বসলো। তুজা একটা সিগারেট তুমুলের দিকে বাড়িয়ে দিল। তুমুল সিগারেটের দিকে একবার তাকিয়ে বলল, আমি এইসব খাই না ভাইজান। তুজা সিগারেটটা পুনরায় রাখলো টেবিলে। তুমুলকে বলল, বোন ভরসা করে বোনটাকে বড় ভরসা করে বোনটাকে তোমায় দিলাম, রানী করে রেখো রেখো আমার বোনটাকে। তুমুল মাথা নিচু করে রইল। তুজা গলা উঁচিয়ে মানিককে ডাকে, পরেরটাকে নিয়ে আয়। আবার মুড এসে গেছে কেলানোর। মানিক আর দুজন মিলে সুফিয়ানকে শেকল থেকে ছাড়ালো। ধবাস করে পড়লো সুফিয়ান। অমিতকে ধরে আনলো, হাত দুটো পেছনে বাঁধা। কিল ঘুষি ভালোই খেয়েছে। এবার ফাইনাল ডোজের পালা। তুমুল তুজাকে বলল, আপনি না থাকলে আজ অনেক বড় অঘটন হয়ে যেত ভাইজান। আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। তুজা পিছল হাসলো। তুমুল ফের বলল, কিন্তু এত কিছু আপনি কি করে জানলেন? তুজা সিগারেটের শেষ অংশে একটা টান দিয়ে ফেলে দিল। নদী আমাকে কল দিয়ে বলেছিল, তারপর আমি ওর মুখেই শুনি সব ঘটনা। এও বলল যে তুমি সবটা প্রমাণ করেছো, কিন্তু কে এসব করেছে তা জানা যায়নি। তারপর হোটেলে গিয়ে রিসিপশনিস্টের মাথায় পিস্তল ঠেকিয়ে সেই দিনের চেক ইন রেকর্ড গুলো দেখলাম, ফুটেজও দেখলাম। মেয়েটা নষ্টা, খুঁজে বার করতে সময় লাগলো না। হাত পা ঝাড়া দিল তুজা। ফের বলল, কয়েকটা চাপড় মারতেই গড়গড় করে সব বলে দিল। কিরে, তাড়াতাড়ি কর, ঝোলা ওইটাকে। হাসনাত বলল, ভাই মেয়েটাকে কি করব? ওরে মারিস না, ওরে দিয়ে এই পুরা গ্যারেজ পরিষ্কার করামু। অবনীকেও বেঁধে রেখেছে চেয়ারের সাথে। তুজা তুমুলকে বলো, তুমি বাড়িতে যাও ভাই, আপাতত কাউকে কিছু বলো না। নদী থাক কয়দিন ওই বাড়িতে, তারপর এটা আমি দেখুমনে। তুমুল আর কথা বাড়ালো না, তুজাকে বিদায় জানিয়ে বেরিয়ে এলো। তুমুল কল্পনাও করেনি শক্ত খোলসের ভেতরে তুজার এমন একটা রূপ আছে। কৃতজ্ঞতায় ভরে উঠল চোখ দুটো। বাইক নিয়ে আবারও চলে গেল ওদের উত্তরার বাড়িটাতে। এই কয়দিন এখানে থাকবে, নদীর কাছাকাছি। তুমুল বাড়ি পৌঁছাতেই রাত হলো। ফিরেই আবারও অফিসের মিটিং। নদী পৌঁছেছে কিনা খবরও নেওয়া হয়নি। গোসল করে এসেই মাথা মুছতে মুছতে মাত্রই ফোনটা হাতে নিয়েছে তুমুল, নদীকে ফোন করবে বলে। ও ফোন করার আগেই নদী ফোন করলো। তুমুল হাসি মুখে ফোনটা রিসিভ করে বলল, এই বউজান। তুমুলের মুখে এত বউজান বউজান শুনে নদী লাজুক হাসলো। জানালার কাছে ঘেঁষে দাঁড়িয়ে বলল, যেই বিয়ে হয়ে গেল অমনি ফোন করা কমে গেছে তাই না? তুমুল তোয়ালেটা রেখে সোফায় গা এলিয়ে দিল। কি বলছো এসব? নদী অভিমানী গলায় বলল, সেই সন্ধ্যা থেকে অপেক্ষা করছি
তুমুল আদুরে গলায় বলল, সময় পাইনি বাবুই, কি করছো? নদী মন খারাপ করে বলল, আমার না খুব ভয় করছে, সবাই যদি জেনে যায়। জেনে গেলে যাবে, তখন অন্তত বউটাকে কাছে পেয়ে যাব। নদী কথা বলছে না, চুপ করে আছে। তুমুল ফের ডেকে বলল, বাবুই, ও ময়না পাখি, শুনছো? মন খারাপ হয়ে গেল বুঝি? আচ্ছা, কি করলে তোমার মন ভালো হবে বলো তো? নদী এবার একটু দুষ্টুমি করলো। এমন একটা গান শোনান যেটাতে আমার নাম আছে। তুমুল হাসলো, ভারী গলায় সুর সুর তোলো। তুমি শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, এসেছি হাজার বারণ শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে। নদী খিলখিল করে হেসে উঠল। বাহ, আপনি এত সুন্দর গান গাইতে পারেন, আগে কেন বলেননি? তুমুল মজার সুরে বলল, আগে বুঝি বউ ছিলে? তুমুল হঠাৎ কেমন নেশা ভরা কণ্ঠে ডেকে উঠল, এই। নদী ছোট করে আওয়াজ দিল, তুমুল হাসি কি স্বরে বলল, আজ না আমাদের বাসর রাত তো? তুমুল দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, তোমার মতো আনরোমান্টিক মহিলা এইসব বুঝবে না। মুখে বলল, সেই সুবাদে একটা গান শোনো তাহলে। নদী হাসলো, শোনান। তুমুল তখন কথা বলতে বলতে কিচেন থেকে কফি বানিয়ে নিয়ে এসেছে। কফির কাপটা হাতে নিয়ে রুমে আসতে আসতে গিয়েই উঠল, এ মধু রাতে কেন কাছে পেতে মন চাই তোমাকে, বলো না, বলো না। নদী তুমুলের গান শুনে লজ্জায় লাল হয়ে যায়, মাথা নিচু করে মুচকে মুচকে হাসতে লাগে। সায়রা এসে নদীর কাণ্ড দেখে দরজার সামনেই দাঁড়িয়ে রয়েছে। এমন ভাবে মেয়েটাকে জীবনেও দেখেনি, এভাবে লজ্জা পেয়ে হেসে হেসে কার সাথে কথা বলছে। কিরে? সায়রার গলা পেয়ে চমকে ওঠে নদী। দরজা খোলা রেখেই বরের সাথে দিব্যি প্রেম করছিল। ফোনটা চট করে কান থেকে নামায়। ওপাশ থেকে এখনো লাইনে আছে তুমুল। সায়রা কপাল কুঁচকে রুমের ভেতরে ঢুকে বলল, কার সাথে কথা বলছিস এইভাবে? নদী আমতা আমতা করে বলল, সিমির সাথে কথা বলছিলাম। সায়রা গোল গোল চোখ করে তাকিয়ে আছে নদীর দিকে। নদী মায়ের দিকে তাকিয়ে শুকনো ঢোক গেল। সায়রা নিজের হাতের ফোনটা নদীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এনে ধর, তোর ফোনটা ওয়েটিং পেয়ে আমার ফোনে কল করেছে সিমি। নদীর চোখ তখন কপালে উঠে গেছে, কি ধরাটা না পড়লো। সায়রা কথা বাড়ায় না, ফোনটা রেখেই চলে যায়। নদী ফোন কানে সিমিকে বলে, আমার ফোন ব্যস্ত পেলেই তোর মাকে ফোন দিতে হবে। ওপাশ থেকে সব শুনছে তুমুল, মিটিমিটি হাসছে নদীর কাণ্ডে। নদী সিমির কল কেটে নিজের ফোন কানে নিল। তুমুল ঠাট্টা করে বলল, কি ম্যাডাম, ধরা পড়ে গেছেন? নদী মুখ কালো করে বলে, মানুষ কি সুন্দর প্রেম করে, বাড়ির কেউ বুঝতে পারে না, আর আমি একটা মিথ্যা বললেই ধরা পড়ে যাই। তুমুল শব্দ করে হেসে ফেলল। নদী বলল, রাখছি এখন। তুমুল সাপ বলে দিল, 12টা অবধি কথা বলবো, তারপর ঘুমাবো। এর আগে কল কাটলে আমার বউ আমি গিয়ে নিয়ে আসবো, কেউ বাধা দিলে শুনবো না বলে দিলাম। নদী ফোঁস করে নিঃশ্বাস নিয়ে বলল, ক্ষুধা পেয়েছে। তুমুল কানে ফোন নিয়ে ল্যাপটপে কাজ করছে। ওকে, 20 মিনিট সময় দিলাম, খেয়ে এসে আবারও কল দিবে। যদি 1 সেকেন্ড পার হয় আমি কিন্তু আমার বউ নিয়ে আসবো বলে দিলাম। কল রেখে নদী তাড়াতাড়ি করে ডাইনিং এ গিয়ে বসলো। তুমুলকে বিশ্বাস নেই, যদি সত্যি সত্যি তাই করে। চটপট নিজের প্লেটে খাবার নিয়ে নিল নদী। আঞ্জুমান নদীর কাণ্ড দেখে হাসছে। এমনিতে জিদ করে মা কাকিদের সাথে বসবে, আর জোর করে যে মেয়েকে খাওয়ানো যায় না, সে এত তাড়াতাড়ি করে খাচ্ছে। আঞ্জুমান বলল, আস্তে খা, এত তাড়াহুড়ো করছিস কেন? নদী এবার কি করে বলবে যে তার প্রাণের স্বামী তাকে 20 মিনিট সময় দিয়েছে খাবার খেতে। স্মিত হেসে বলল, খাওয়া শেষে পড়তে হবে, সামনে এক্সাম। অদিতি আর সাইব যায়নি কক্সবাজার, তুজা চলে গেছে বলে ওদের যাওয়ার প্রয়োজন পড়েনি। সাইব খাচ্ছে বসে, অদিতি আঞ্জুমানের সাথে খাবার পরিবেশন করছে। হাসান চৌধুরী খাবার খেতে খেতে বলল, নদীর জন্য একটা ভালো সম্বন্ধ পেয়েছি। নদী খাওয়া বন্ধ করে তাকালো হাসান চৌধুরীর দিকে। হাসান চৌধুরী ফের বলল, ছেলে ভালো, পরিবারও ভালো, নিজেদের ব্যবসা আছে। নদীর সামান্য খাবার প্লেটে অবশিষ্ট রেখেই উঠে দাঁড়ালো। হাসান চৌধুরীর দিকে তাকিয়ে বলল, আমি এখন বিয়ে করব না চাচ্চু, সামনে আমার পরীক্ষা, পড়াশোনায় মনোযোগ নষ্ট হবে।
এর আর এক মুহূর্তও দাঁড়ালো না নদী। বেসিন থেকে হাত ধুয়ে রুমে চলে গেল। ভেতর থেকে সিটকিনি তুলে দিয়ে বসে পড়ল বিছানায়। তুমুলকে কল দিল, কিন্তু ফোন ধরছে না। নদী মন খারাপ করে বিছানায় বসে রইল। 2 মিনিট পর ফোনে একটা মেসেজ এলো, মিটিং এ আছি বাবুই, একটু পর কল দিচ্ছি। রাতে অদিতির গা কাঁপিয়ে জ্বর এলো। সাইফ কপালে জলপট্টি দিয়ে দিচ্ছে। ডাবল কমফোর্টার গায়ে জড়িয়েও ঠান্ডা নিবারণ হচ্ছে না অদিতির। গা পুড়ে যাচ্ছে তার তাপে। খাবার খেয়ে ঔষধও খেয়েছিল, তবুও কমছে না জ্বর। সাইফ অদিতিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। কপালে প্রচন্ড তাপ। জ্বরে পোড়া কপালে আলতো করে চুমু খেলো সাইফ। মনে নানান ভাবনা। তুজা তো গেছে, কিন্তু অকারণে গেছে বলে মনে হচ্ছে না সাইফের। ও নিশ্চয় বড় কোনো চাল চালবে এবারে। অদিতিকে বুকের মধ্যে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। জ্বরের ঘোরেই হুঁশ নেই অদিতির। সাইফ মনে মনে গাঢ় সংকল্প করলো, যত যাই হয়ে যাক, নিজের সর্বস্ব দিয়ে হলেও অদিতিকে রক্ষা করবে সে। রাত 3টা, নদীর ফুরফুরে বাতাসে হাড়ে কাঁপন ধরে যাওয়ার জো। সেখানে টানটান হয়ে শুয়ে আছে তুজা। অগত্যা মানিককেও থাকতে হয়েছে তুজার সাথে। রাতের ভেজা বালিতে চিত হয়ে শুয়ে আছে তুজাউন। মানিক ওর ভাগ ভাবগতি বুঝে না। তুজা নিজের শালটাও মানিককে দিয়ে দিয়েছে। মানিক শাল পেঁচিয়ে হাতে একটা হারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে শীতে। তুজা কি মনে করে হেসে উঠল জোরে জোরে। মানিক হারিকেনটা পাশে নামিয়ে পকেট থেকে একটা সিগারেট বার করে তাতে আগুন লাগালো। বাতাসে লাইটারের আলো সরে যাচ্ছে বারবার। হাত চাপিয়ে জ্বালালো সিগারেটটা, আর তুজার ঠোঁটে ধরিয়ে দিল। তুজার পাশে পকেটে এক বস্তা পেতে তার ওপরে বসলো মানিক। সাহস করে বলল, ভাইজান, ওরে তো লইয়া আসতেই পারতেন, ভালো সুযোগ আছিল, আনলেন না কেন? তুজা ধোঁয়া ওঠাচ্ছে বাতাসে, হেসে বলল, বইনের ভালোটা দেখলাম, ভাইয়ের ভাইয়েরটা দেহন লাগবো না? আমি তো আগে বড় ভাই, ওগো লাগিয়া জীবনে কিছু করতে পারি নাই, 2টা টাকা ইনকামও করি না, বইনগো নিজের পয়সায় কিছু কিনা দিবারও পারি নাই। মানিক মুখ কাচুমাচু করে বলল, তাই ওরে ছাইড়া দিলেন? এইটা কত সাল রে মানিক? 2018 ভাই। হ মানিক, তোরে একখান ঘটনা কই। তখন 2008 সাল, আমার বয়স 20 বছর। তখনও ঘুরি ফিরি আর খাই। ওই বছরই আমাগো ভাঙায়, আমাদের ডাঙায় প্রচুর মাছ আটকে ছিল। মাছ ধরার বড় নেশা ছিল আমার। মাছ ধরবার যাইতাম। রোজ শেষ রাতে আজান পড়তো ফজরে। ওই সময় যাইতাম, ফিরতাম বেলা করে। ডাঙায় যাওয়ার পথে একটা বাড়ি পড়তো, আমাগো গ্রামের স্কুলের মাস্টার আক্কাস স্যারের বাড়ি। আক্কাস স্যারের একটা মাইয়া আছিল, নাম আছিল জ্যোৎস্না। ভালোই দেখা যাইতো। মাথাটা ভরা লম্বা লম্বা চুল আছিল, ডাগর ডাগর চোখ, আর মেলা ফর্সা। তখন অল্প বয়স আছিল আমার। ভালোই লাগতো ছেড়িডারে। বয়স আছিল 18। মেট্রিক দিছে তখন। সেই সময় ওই বয়সী মেয়ে আইবুড়ো দেখা যাইতো না বললেই চলে। কিন্তু মাস্টারের মেয়ে তো, মাস্টার পড়াইতো। মানিক এক দৃষ্টিতে তাকিয়ে তুজার কথা শুনছে। তুজা আবারও বলতে শুরু করলো, প্রথমে একটু একটু ভাল লাগতো, পরে ভালো লাগার পরিমাণ বাড়লো, আরো বেশি ভাল লাগতো। কইলাম একদিন যাইয়া নির্লজ্জের মতো, তোমারে ভালোবাসি। সেই দিন লজ্জা পাইয়া মুখ খান যা হয়েছিল না ওর। তুজা অনেকটা সময় নিয়ে হাসলো। মানিক খুব মনোযোগ দিয়ে শুনছে কথাগুলো। তারপর কি হলো ভাই? তারপর আমিও বুঝলাম আমি একলা না, অয়ও ভালোবাসে আমারে। শুরু হইল আমাগো প্রেম। মাছ ধরার মৌসুম গেল গা, তাও আমি যাইতাম ডাঙায়। ও আবার আমার মতো আকান মা ছিল না, বড় লক্ষ্মী আছিল। আমারে খালি কইতো যেন কোনো কাম করি। সেইবার শরৎ গেল, হেমন্ত আইলো, হালকা হালকা কুয়াশা পড়ে সকালে। প্রায় 4-5 দিন জ্যোৎস্নার সাথে দেখা হয় না। শহরে কলেজে ভর্তি হইছে, ওইখানে পরীক্ষা চলে। সকালে বাপের সাথে যাই, আসতে সন্ধ্যা হয়। পরীক্ষা শেষে দেখা করতে আইলো। আমগো পুরানো ভিটায় দেখা করতাম বেশি। সেইখানে যাওনের জন্য খবর পাঠাইলো আমগো এক কর্মচারীর কাছে। আমি খুব খুশি, গেলাম। আমার আগেই ও বসে আছে। প্রায় 1 সপ্তাহ পর আমাগো দেখা। আমি কইলাম, ভালোই তো দিনকাল যাইতেছে, দেখা করবারও সময় হয় না। দেখলাম ও কানতেছে মাথা নিচু কইরা। মেলা দিন পর দেখা হইছে তো।
আবেগ নিয়ন্ত্রণ করতে পারে নাই। বুঝলাম এই কয়দিনে আমার থিকা বেশি ওর বুক পুড়েছে আমার দেখবার লাইগা। গাছের গোড়ায় শান বাঁধানো, সেইখানে বসে আছে